তার শিশু কন্যাকে নিয়ে বাইরে বেরিয়েছেন। উনি জানেন গুলি হচ্ছে, মানুষ মরছে, উনি মারা যেতে পারেন, তার কন্যাটাও মারা যেতে পারে। এ কি সোজা কথা নাকি? তার মধ্যে তো একটা তাগাদা ছিল, তার মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, তার মধ্যে একটা বোধ ছিল, যাতে তার জাগরণ রয়েছে। উনি মনে করেছেন আমার ঘরে বসে থাকার চাইতে বাইরে যাওয়া ভালো। একটা ধরেন কিশোর বয়সের কেউ, ছাত্র, তারা বেরিয়েছে, বাবা মা জিজ্ঞেস করেছেন যাচ্ছিস কোথায়, বলেছে কাজ আছে। হয় মিথ্যা কথা বলেছে, অথবা বলেছে আমি যদি না ফিরি আমার জন্য দুঃখ করো না। এগুলো মানে কোনোটাই সহজ নয়, অনেক বড় বড় মহৎ বিষয়। আমি সংক্ষেপে বলি, আকাঙ্ক্ষাটা কিন্তু এই একটা ভালো জীবন। কোনো মানুষ যখন ব্যক্তিগতভাবে চেষ্টা করে, ব্যক্তিগতভাবে তার জীবন বদলাবার কাজ করতে পারে, তখন তাই করে। কিন্তু যখন মনে করে যে আমি একা একা পারছি না, আমাকে সমাজের মধ্যে, দেশের মধ্যে এই পরিবর্তন আনতে হবে, আমার ভাগ্য বদলাতে গেলে আরো 10টা লোকের সহায়তা লাগবে। আর যখন মানুষ মনে করে যে অবস্থাটা বদলাবার জন্য সরকার বদলাতে হবে, দেশ বদলাতে হবে, রাষ্ট্র বদলাতে হবে, তখন সে বড় আকারে গণ আয়তনে লড়াই করে। আন্দোলনটা সেই জিনিসই। আন্দোলন হচ্ছে একটা সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন, যার জন্য সে জোট বেঁধে রাস্তায় নামে। আন্দোলনের মধ্যে আকাঙ্ক্ষাটা হচ্ছে সেই যেরকম জীবন সে আকাঙ্ক্ষা করে, এবং সেই জীবন কেমন হতে পারে সেই নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কথা বলেছে, সংস্কার সম্পর্কে নিজেদের আলোচনা করেছে এবং সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। জানেন সবাই, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে পরে। যখন আন্দোলনটা চলছে তখনও কিন্তু রাজনৈতিক দলগুলো খুব স্পষ্ট করে বলেছে, আমাদেরকে ধরেন মানুষজন প্রশ্ন করেছে কত আন্দোলন করলাম, ইতিহাস যদি দেখেন সেই 52 থেকে জীবন দিচ্ছি আমরা, কিন্তু অবস্থা তো বদলায় না, মানুষের অবস্থার তো কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা তখন বলেছি তাদেরকে যে আমাদের এবারকার লড়াই কেবল দল বদলের লড়াই নয়, কেবল ক্ষমতা বদলের লড়াই নয়, আমরা এখন সমাজ বদলাতে চাই, দেশ বদলাতে চাই, মানুষের জীবন বদলাতে চাই। মানুষ নিশ্চয়ই বিশ্বাস করেছে, ছাত্র আরো উদ্বুদ্ধ হয়েছে, কচি কিশোর যারা তারও উদ্বুদ্ধ হয়েছে, সেই জন্য এই লড়াইটা করেছে। সংস্কারের যে কর্মসূচি দেওয়া হয়েছিল, সবাই মনে করেছি আমরা যে এই সংস্কারের মধ্যে দিয়ে দেশটা বদলাবে। আর দেখেন, যদি আপনার সমাজের দিকে তাকান, একটা বিষয় বা বস্তু নিয়ে আলোচনা করেন, সংস্কারের মধ্যে দিয়েই তো বদলায়। কেউ কেউ বলবেন না বিপ্লব করে বদলানো যায়, কিন্তু বিপ্লব করে মূলত ক্ষমতা বদলায়, পরিবর্তনটা, গুণগত যে রূপান্তরটা, সেটাও সংস্কারের মধ্যে দিয়ে হয়। মানে সেটা একটা বস্তু দিয়ে বলেন, একটা বিষয় দিয়ে বলেন, একটা সমাজ দিয়ে বলেন, প্রতিটা কিছুর পরিবর্তনটা গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে হতে থাকে। প্রশ্ন আসবে, এত বড় রক্তদানের পরে রাষ্ট্র ক্ষমতা তো বদলালো, আওয়ামী লীগ নাই, পালিয়ে গেল, এখন আমরা পরিবর্তনের কদ্দূর? আমাদের কোনো গুণগত রূপান্তর হয়েছে, পরিবর্তন হয়েছে? এই প্রশ্নটা আমি আমাকে করছি, আপনাদেরকেও করছি। আপনাদের কাছে মনে হয় কিছু বদলাচ্ছে? আপনাদের কাছে মনে হয় আগে যেরকম দেখছিলাম তার চাইতে আলাদা? বেশিরভাগ মনে হয় না, আমি জানি, কারণ বেশিরভাগ এরকম বলেন কি হলো, তারপরে উদাহরণ দেন, এই যে মুরাদনগরে নারীর উপর অত্যাচার, আগে যা ছিল তার চাইতে ভয়াবহ। এরকম অজস্র উদাহরণ দিতে পারবেন এই 1 বছরে, যেগুলো হবার নয়, হওয়া উচিত ছিল না, কিন্তু হয়েছে। এবং আমি ধরেন, আমাকে যদি প্রশ্ন করেন, আমি একদিন প্রফেসর ইউনুসকে বলেছিলাম যে আপনি এতদিন ধরে সংস্কার সংস্কার করছেন, কিন্তু একটা সংস্কার করেছেন বলে আমি দেখছি না। মানে সেটা একটা কথা, কিন্তু সমাজের কোনো সংস্কার কি হচ্ছে? আমি জানেন মাঝে মাঝে এরকম বলি, আমি তো টকশো করি, খুব ভালো লাগে আমার কথা বলতে, যুক্তি, অন্যের সাথে কাজ করতে। আগে মানুষ টকশো পছন্দ করতো কি রকম? দুইজনই মারা গেছেন, বাবু সুরজিৎ সেনগুপ্ত, ব্যারিস্টার নজরুল হুদা। এই দুজন যখন টেলিভিশনে আসতেন টক শোতে, অবভিয়াসলি ঝগড়াঝাটি হবে, এবং সেই ঝগড়াঝাটি মানে একজন আরেকজনকে শালা কুত্তার বাচ্চা বলতেন না, আরে মেয়ে চুপ থাকেন, এরকম পর্যন্ত বলতেন, রাখেন আপনি কি ফালতু কথা বলেন, এগুলো বলতেন। এবং এগুলোই পপুলার ছিল। মানে যেরকম ফাইটিং পিকচার খুব পপুলার লাগে না, মারামারি দেখলে তো ইয়াংরা মনে করে ফাইটিং না থাকলে আবার কিসের পিকচার, ওই হাই থট মার্কা ছবি তো পছন্দ কম লোক করে। তো এইরকম হয়েছে। আমাদের রাজনীতির মধ্যে খুবই একটা বাজে জিনিস ছিল, সেটা হলো গুন্ডামি।
আমাদের রাজনীতির মধ্যে ছিল শক্তি প্রদর্শন। আমাদের রাজনীতি মানে শেষ পর্যন্ত তো ক্ষমতার লড়াই, মানে কেউ জিততে হবে, না হলে ক্ষমতায় যাবে কেমনে। সেটা ভদ্রতা করে যদি ভোটের মাধ্যমে করতে পারেন, গণতন্ত্র আনতে পারেন, সেরকম করে নিশ্চয়ই অনেক উন্নত একটা জিনিস হয়। কিন্তু ওই মধ্যে আবার শক্তি প্রয়োগ করে যাতে নিজেদের আনা যায় পক্ষে, বড় বড় দলগুলোই করেছে। আওয়ামী লীগ তো গুন্ডামির এক্সপার্ট ছিল, আর সবার নাম তো এখন নিতে পারবো না, বুঝতেই পারে। রাজনীতি আবার অনেক জায়গায় আপনার হাত পা বেঁধেও রাখে, ঠোঁট সেলাই না করলেও রেস্ট্রিক্ট করতে পারে। সব কথা সব সময় বলা যায় না, কিন্তু এটা ঠিক আমাদের রাজনীতিতে এই ধরনের অবস্থা আছে। আমেরিকাতে আছে? নেই। ইউরোপের রাজনীতিতে গুন্ডামি চলে? চলে না। আমাদের এখানে এখন এই 1 বছর চলেছে? চলেনি। আমি কি ঠিক বললাম? 1 বছর কোনো গুন্ডামি হয়েছে? হয়নি। আমরা যে সংস্কার কমিশনে আলোচনা করছি, সেই সংস্কার কমিশনে একদম 2 জন পাশাপাশি বসেছেন, একজন যে প্রস্তাব দিচ্ছেন আর একজন সম্পূর্ণ তার উল্টাটা দিচ্ছেন, কিন্তু তারপরেও ঝগড়াঝাটি হচ্ছে না। আমি মনে করি, জানি না পণ্ডিতি করছে নাকি, আপনারা শুনে হয়তো মনে করতে পারেন বেশি বেশি বলছে, আমাদের আশাবাদী করার চেষ্টা করছে, কিন্তু আমি আমার সময়ে, মানে এই পরিবর্তনের আগে পর্যন্ত যতদিন রাজনীতি পর্যবেক্ষণ করেছি, আওয়ামী লীগ বিএনপিকে এক টেবিলে বসানো যায়নি। তখন তো দুটোই বড় দল ছিল, একটা সরকারে থাকে আর একটা বিরোধী দলে থাকে। বেগম জিয়ার শেখ হাসিনাকে বসানো যায়নি কোনো সময়। পার্লামেন্টের মধ্যে 2 জন পাশাপাশি বসবার সিস্টেম ছিল, দেখেছেন কিনা আপনারা? কিন্তু তারা গিয়ে কি করলেন, মানে পাশাপাশি বসাটা বাদ দিয়ে ওই কোনায় একজন বসলেন, ওই কোনায় একজন বসলেন, কেউ কারো দিকে তাকাতেন না। ওই দেশ এখন ডিসকাস করছে, সংলাপ চলছে মাস ধরে, মাস পার হয়ে গেছে। প্রথম দফা সংলাপ শেষ হয়েছে, দ্বিতীয় দফা সংলাপ আবার শুরু হয়েছে। আমি ডেভেলপমেন্ট মনে করি। আমি মনে করি এখন দলগুলো পরস্পরের সাথে বার্তা বলতে পারছে। পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে আরো অনেক সমালোচনা করতে পারবেন, অনেক দোষ ধরতে পারবেন, আগে যেমন ছিল পারি সেরকমই আছে, কিন্তু পরিবর্তনটা যেটা হচ্ছে সেটা আমরা ভালো করে খেয়াল করছি না, অথবা আমরা মনে করছি। কিন্তু তার চাইতে আমাদেরকে নিরাশাজনক অন্যান্য ঘটনাগুলো এই আশাব্যঞ্জক দিকটা চোখের সামনে হাজির করতে দিচ্ছে না। আমি এরকম দেখছি, মানে এগুলোতে ঐক্যমত্য হতে পারে তো ভাবতেই পারি নাই। প্রধানমন্ত্রী 2 টার্মে বেশি হতে পারবে না। কেন? আমাকে লোকে যদি চায় হতে পারবো না কেন? আমার দল বড়, আমার দল যদি যেতে, আমি তো 3 টার্ম করে 4 টার্ম পর্যন্ত সুস্থ থাকবো। আমার বয়স এখন মাত্র কত, 35। প্রথমবার ইলেকশন করলাম, জিততে পারি আরো 60 বছর বয়স পর্যন্ত। তো 30 বছর বয়স পর্যন্ত আমি প্রধানমন্ত্রী হতে পারবো না কেন? ভাবতেই পারেন কোনো নেতা, এবং তিনি যা ভাববেন তার দল তো তাই ভাববে। আমাদের তাই তো সিস্টেম ছিল। কিন্তু এখন যেটা বদলে গেল, এখন টার্ম বলা ঠিক হবে না, বার বলা ঠিক হবে না, কিন্তু সব মিলে কোনো মানুষ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটাতে আমরা একমত হয়েছি। হ্যাঁ, কিছু শর্ত এখনো আছে যাতে আটকে যেতে পারে, কিন্তু আশা করছি ওটারও একটা নিষ্পত্তি হবে। ঠিক একইভাবে মনে করেন সংসদে বিরোধী দল থেকে স্ট্যান্ডিং কমিটিগুলোতে নেতা নেওয়া হবে, এটাও একমত হওয়া গেছে। আমরা এরকম করে অনেকগুলো নিষ্পন্ন হওয়ার অযোগ্য বিষয় ওই আলোচনার মধ্যে সমাধান করতে পেরেছি। ধরেন লন্ডন বৈঠকের আগে পর্যন্ত মানুষ বেশিরভাগ প্রশ্ন করত, ভাই ভোট কি হবে আসলে? এম আই রাইট? এখন মানুষ এরকম প্রশ্ন করে? আমি মনে করি যে আগেরটাতেও আমি ঠিক আছি, এখনো ঠিক আছে। এখন মানুষ ভোট হবে না মনে করে, কম লোক, বেশিরভাগ মানুষ মনে করে ভোট হবে। আপনারা কি মনে করেন? আপনাদের তার জবাব দেওয়ার এখন সুযোগ নেই, কিন্তু নিজেরা নিজেরা ভাবেন, কি মনে করেন ভোট হবে? আমাদের এই দেশে এই ভোট যদি না হতো তাহলে কি হতো? যদি হতে না পারে তাহলে কি হবে? একটা কালো শক্তি তো আসবে, গণতন্ত্র তো থাকবে না, মার্শাল হবে বা অন্য কিছু। তার মানে গণতন্ত্র তো আবার পিছিয়ে যাবে যদি হয়। আর যদি ভোট হয় তাহলে, কেউ একজন বলেছিল, আমি পত্রিকায় পড়লাম, সবচেয়ে বড় সংস্কার হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে। সেটা সত্যি। আপনি বলবেন ভাই ভোট করবার পরে কি থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়,
কে আসবে ক্ষমতায় বুঝতে পারছি, তারা কি করবে তাও বুঝতে পারছি, আগে তাদের দেখিনি, ওতে কি লাভ, ওরকম না হলেই ভালো, এই ভোট হয়ে কি লাভ, এরকমও বলেছেন অনেকে। আমি জিজ্ঞেস করলাম কয়েক জায়গাতে, ভোট না হলে কি হবে, ডক্টর ইউনূস 5 বছর থাকবেন, 5 বছর থাকবেন ডক্টর ইউনূস, ওনাকে জিজ্ঞেস করেন তো। উনি তো নিজেই বলছেন আমি আর চাই না। উনি যদি চাইতেন তাহলে এর মধ্যে একটা ধান্দা টান্দা করতেন তো, লক্ষণে তো বোঝা যেত, কার্যকলাপে আচরণে উচ্চারণে বোঝা যেত যে উনি আবার ক্ষমতায় থাকতে চান, কিন্তু সেরকম তো করেননি। অতএব ভোট হবে বলেই মনে হয়। ভোট যদি হয়, ভোটের পরে যারা আসবেন তাদের আবার বলি পাশাপাশি বসছেন, কিন্তু ওই রকম করে ঝগড়া করছেন না, কথা বলছেন একজন আরেকজনের বিরোধিতা করে, তারপরেও কিন্তু আলোচনা চলছে, এখনো চলছে। এবং খুবই স্পষ্ট করে একদল বলছে আমরা চাই প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে, প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আরো বেশি নিয়ন্ত্রণ করতে, কারণ প্রধানমন্ত্রীর হাতে যদি অ্যাবসলিউট পাওয়ার দেওয়া যায়, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, দিতে চাই না, যা আছে কমিয়ে নিতে চাই। এবং এই কমিয়ে নেওয়ার ওপেন প্রস্তাব দিয়ে আমরা একটা ক্ষমতার ভারসাম্য আনবার কথা বলেও, বড় দল বলেন ছোট দল বলেন, বড় দলে কিছু আসে যায় না, আমি তো আবার কথা বলছি, এবং বেশি দল মিলে বলছি, তাকে আমার কথা শুনতে হচ্ছে। আমি মনে করি একটা প্র্যাকটিস হলো, দেখেন ইউরোপ আমেরিকাতে গণতন্ত্র নির্মিত হতে কতগুলো বছর লেগেছে, আমাদের এখানেতে গণতন্ত্রের প্র্যাকটিসই হয়নি। দেশ স্বাধীন হওয়ার 3 বছরও যায়নি, তার মধ্যে ওয়ান পার্টি সিস্টেম হয়েছে, এবং আমরা সেটাই হুলস্থুল মনে করেছি, এক নেতা এক দেশ, বাবা কত বিরাট ব্যাপার, কত বড় নেতা, এবং শেষ পর্যন্ত দেখা গেছে তার পরিণতি কত খারাপ। এইরকম করে আস্তে আস্তে বিষয়টা এরকম হয়েছে, আস্তে আস্তে বিষয়টা এরকম হয়েছে যে এখন কেউ আমাদের দেশে এক দল চিন্তাই করতে পারে না, এখন কেউ একটা স্বৈরতন্ত্রের পক্ষে কথা বলতে পারে না, এখন নেতারাও কথাবার্তা বলছে যে হিসাব করে, যাতে অন্য অপছন্দ করে। এই দেশেই আমি দেখলাম 5 আগস্টের পরেই খুব তাড়াতাড়ি করে একটা বিরাট দল বিরাট সমাবেশ করলো, করে বললো অনতি বিলম্বে ইলেকশন দেন। ওই দলের নেতা কর্মীদের আমার কাছে বলতে শুনলাম, তারা বললেন মানে এত অধৈর্য হওয়ার কি আছে, মাত্র তো বদল হলো, অপেক্ষা করেন দেখেন কি হয়। আমাদের দেশে ব্যাপক রকম আলোচনা হয়েছিল সংস্কার শেষে তারপরে নির্বাচন, এখন এরকম হচ্ছে না কেন? সংস্কারটা ঠিক মতো করা যাচ্ছে না, আটকে যাচ্ছে। কারণ আপনি কি জোর করে এক পক্ষে সংস্কার করে ফেলবেন? সবাই কি মিলেই তো করতে হবে। প্রফেসর ইউনূস বলছেন যদি ঐক্যমত্য যতদূর হবে ততদূর সংস্কার করব, ঐক্যমত্য না হলে রেখে দেব ভবিষ্যতের জন্য। জোর করে তো করা যাবে না, চাপিয়ে দেওয়া যাবে না, এটা একটা নৈতিকভাবেই সবার কাছে স্বীকৃত বিষয় হয়েছে। সেই কারণেই এখন আপনি এই গণতান্ত্রিক পদ্ধতি, এই গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে একটা সংস্কার করে আসতে চেষ্টা করছেন। যতদূর পর্যন্ত হচ্ছে ততদূর পর্যন্ত আমরা ইতিবাচক ভাবে নিয়ে এগিয়ে যাচ্ছি, তার মানে এই নয় যে শেষ হয়ে যাচ্ছে। যারা মনে করছেন যে এখন যতদূর হচ্ছে এরপর আর হবেই না, আমি তাদের জন্য বলি এই চেতনায় আমি বিশ্বাস করি। মানুষের মধ্যে হয় কি, একটা জিনিস যদি জেগে যায় এটা তার মৃত্যুর আগে পর্যন্ত থাকতেই থাকে, মানুষ সেটা নিয়ে পরে আবার বলে। এই জন্য দেখবেন অনেক জিনিস আমরা মনে করেছি ডেড, ওটা আর আসবে না ফিরে, কিন্তু আবার ফিরে আসে। এবং সেই রকম ঘটনা বাংলাদেশে আবারও ঘটবে, কেউ যদি এখনকার যে আকাঙ্ক্ষা, যা প্রস্ফুটিত, যা বোঝা গেছে, যা প্রকাশিত, তার সাথে পরে বেইমানি করতে চেষ্টা করেন, তার বিরুদ্ধে লড়াই হবে। মানে এরকম হবে হয়তো যে একেবারে একটা নতুন ধরনের পলিটি তৈরি হবে, নতুন ধরনের একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি হবে। এরকম সম্ভব যদি কেউ তার জায়গা থেকে অন্য দিকে চলে যাবার চেষ্টা করেন। এই সরকার যেরকম করে সাদেক বললেন, তার বেশ কিছু কিছু অর্জন আছে, আমি মানি, কিন্তু অনেক বড় অর্জন নয় সেগুলো। মানে ধরেন রিজার্ভে টাকা অনেক বেশি হয়েছে, এটা এরকম নেই যে এই সরকারটা ক্যাম্পেইন করে বাড়িয়েছেন, এই সরকার কিছু ব্যবস্থা নিয়েছেন সেই জন্য বাড়িয়েছে, বেড়ে গেছে, এরকম নয়। মানুষ মনে করেছে আগের সরকারকে ওরা চোর মনে করতো, টাকা পাঠানো যাবে, কি করে কে জানে। কিন্তু এখন
যখনই সরকার বলছেন তার রিজার্ভের দরকার, দেশে থেকে আমরা বলছি, তখন বিদেশ থেকেও তারা মনে করছে পরিবর্তন হয়েছে, পরিবর্তন আরো হবে, এদের বিশ্বাস করা যায়, আমাদের টাকা বার যাবে না, চুরি করবে না, লুট হবে না, এই জন্য রিজার্ভটা বেড়ে গেছে। এরকম তো হবেই। শাসনের কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। তার চাইতে যদি বড় করে বলেন তাহলে শাসনটা ইম্পর্টেন্ট, গভর্নেন্স। আমি একজনকে বললাম যে বুঝতে হবে আপনাকে, গভর্নেন্স ইজ পলিটিক্স। উনি গভর্নেন্সে আছেন মানে উনি শাসকদের একটা অংশ। উনি প্রথম আমার কথা শুনে একটু চমকে গেলেন, তারপরে বললেন, খুবই একটা দামি কথা বলেছেন, প্রফেসর ইউনূস রাজনীতি করতে চান না, চেয়েছিলেন পারেননি। আগের কথা বলছি, নাগরিক শক্তি। তারপরে এখন উনি বারবার বলেন আমি না রাজনীতি করার চেষ্টা করছি না, আমি সংস্কার চাই, সংস্কার করতে চেষ্টা করছি। কিন্তু পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। রাজনীতি নিয়ন্ত্রণ করে, যেরকম করেই বলেন। এখন এরকম করে সিদ্ধান্ত হবে না যে রাজনীতি যেরকম বলবে সেরকম করেই এখানকার ক্রিকেট চলবে, এখানকার সংস্কৃতি চলবে, এখানকার সাহিত্য চলবে। কিন্তু এও ঠিক, এগুলোর উপরে শাসনের একটা প্রভাব থাকে। অর্থনীতির উপর তো সরাসরি থাকে, কারণ ওই যে বলা হয় অর্থনীতি হলো, রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত রূপ। তো ওই অর্থনীতি যদি রাজনৈতিক শাসন ঠিক মতো না থাকে তাহলে সামনের দিকে যাবে না। শেষ করি আমি একটা ইস্যু নিয়ে। কি মনে হয় আপনাদের এখন কোন দিকে যাবে? খুব মুশকিল। আমরা একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি না? আমাদের রাজনীতির শত্রুকে মিত্রকে তা নির্ধারিত হয়নি ভালো করে। যতদিন আওয়ামী লীগ ছিল, বিএনপি সহ অন্যান্য দলগুলো তার বিরুদ্ধে লড়াই করতো, লড়াই তাদের বিরুদ্ধে। যতদিন বিএনপি ছিল ততদিন আওয়ামী লীগ আর অন্যান্য মিলে তার বিরুদ্ধে লড়াই করতো। কিন্তু এখন কার বিরুদ্ধে লড়াই করছেন? সরকারের বিরুদ্ধে। এই সরকার আছে কয়দিন? এখন এই সরকারের কাছে আপনি দাবি পেশ করেন অথবা সরকারকে কোনো দায়বদ্ধ করবার চেষ্টা করেন, 6 মাস পরে তো নাই তারা। তাহলে কথা বলবেন কার বিরুদ্ধে, কার পক্ষে, কিভাবে? এবং সেই জন্যই আমি মনে করি সমস্ত রাজনৈতিক দলকে তার রাজনীতি এই আঙ্গিকেই নির্মাণ করতে হবে। মানে এই আঙ্গিক বলতে আমি বোঝাচ্ছি দেশে কোন ধরনের রাজনীতিকে আপনি প্রতিষ্ঠিত করতে চান সেই রাজনীতির পক্ষে বলতে হবে। এরকম নয় আজ যারা প্রধান উপদেষ্টা আছেন তারা আগামীতে আপনার প্রতিপক্ষ হচ্ছেন না। আপনার প্রতিপক্ষ কি হচ্ছে সেটাও একটা অদ্ভুত বিষয়। মানে রাশিয়ার পতনের পরে আমেরিকা যেমন বিশ্ব জুড়ে একক দাপট, আওয়ামী লীগ পলাতক হবার পরে, তার কার্যক্রম নিষিদ্ধ হবার পরে বিএনপি এখন একক, প্রায় অদ্বিতীয়। বেশি বললাম? আমি তো বিএনপি করি না, আমার বিএনপির পক্ষে বলবারও কিছু নেই, আমার বিএনপির সমালোচনা করার মতো অনেক কিছু আছে। কিন্তু রিয়েলিটি হচ্ছে মানুষ যারা বিএনপির সমালোচনা করছে একটা দুটো, তারা বুঝে উঠছে না ভোট দিতে গেলে বিএনপিকে বাদ দিয়ে কাকে ভোট দেব। এতে জামায়াত বা অন্যান্যরা মাইন্ড করবে? আমার কথা ইতিহাস যেটা প্রমাণ করবে, তার ভিত্তিতে যদি মনে হয় পরে যে আমি ভুল বলেছি তখন ভুল স্বীকার করব। কিন্তু আজকে আমি যা বলছি সেটা যদি ঠিক হয় তাহলে বুঝতে হবে রাজনীতির অবজেক্টিভ অ্যানালিসিস করতে পারা ভালো, চেষ্টা করা উচিত। এই পরিস্থিতিতে বেশি দরকার ছিল, যেমন ধরেন আমরা সংস্কারের দায়িত্ব মনে করেছি প্রফেসর ইউনূসের বা এই সরকারের, কিন্তু তার তো দায়িত্ব হবার কথা না। দায়িত্ব হবার কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা ভবিষ্যতে দেশ গড়বার স্বপ্ন দেখছেন, যারা দেশ শাসন করবার স্বপ্ন দেখছেন, রাজনীতি করছেন এবং করবেন বলে মনে করেন। রাজনৈতিক দলগুলো কিন্তু সেটা করতে পারেনি। এখন অন্তর্বর্তী সরকার ডাকছে সবগুলো দলকে, সেখানে আলোচনা হচ্ছে, তাদেরই মধ্যস্থতার মধ্য করে শেষ পর্যন্ত আমরা সংস্কারের বিষয়গুলো করতে পারছি। আবার বলি, বাংলাদেশ না দুটো একটা ঘটনায় খুবই ইউনিক। বাংলাদেশে একবার সরকার পতন হয়েছে আর বিরোধী দল পুরো পলায়ন করেছে, বুঝে নিলে বুঝে নেবেন। এইবারও সরকার পতন হয়েছে, সবচেয়ে বড় বিরোধী দল সাইড লাইনে ছিল। এখনো আমি বলছি আগামী দিনেও
ওই রাজনীতি আপনাকে নির্মাণ করতে হবে যাতে আপনি এগুলো ডিফাইন করতে পারেন। আকাঙ্ক্ষা নিয়ে যখন আলোচনা হয়েছে, আমি সাদেককে এবং তার সংগঠনকে খুবই ধন্যবাদ দিই। এই যে চেষ্টাটা করা না, নিজের মধ্যে আলোচনা করা, এখন পর্যন্ত এই সোসাইটির আগের চাইতে অনেক বেশি সাধারণ মানুষ যারা রাজনীতি করে না তাদের ভূমিকা বেশি দেখছি আমি আগের চাইতে। ভাবেন 100টার মতো নতুন রাজনৈতিক দল হয়েছে, কেন? অবাক লাগে না? আমাকে কেউ জিজ্ঞেস করেছে, সাংবাদিক জিজ্ঞেস করো এটা কি মনে করেন, এতগুলো রাজনৈতিক দল হয় কি ঠিক? আমি বললাম, ভাইরে ঠিক বেঠিক বলার আমি কে? প্রত্যেক মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার আছে, প্রত্যেক মানুষের সংঘবদ্ধ হবার অধিকার আছে। আমার রাজনীতি করার অধিকার থাকলে আমি রাজনৈতিক দল করার অধিকার রাখি। 20 কোটি মানুষ, সেইখানে যদি 200টা দল হয়, আপনি কাউকে দায়ী করতে পারবেন? আপনি যদি দল করতে পারেন, আমি করতে পারবো না কেন? বরঞ্চ আপনি বলেন রাজনীতির মধ্যে আসলে রাজনীতি সমৃদ্ধ হতে পারে যদি রাজনীতি তার দিকটা ঠিক করতে পারে। এই দিক আমি ঠিক করব, এদিক আপনিও ঠিক করে দেবেন। আমি হয়তো রাজনীতি করি সক্রিয়, আপনি হয়তো করেন না, কিন্তু আপনি ফেসবুকে এত চমৎকার চমৎকার লিখেন। আজকাল যে ইনফ্লুয়েন্সার একটা কথা চালু হয়েছে না, মানে সত্যি সত্যি যারা ফেসবুকে ইউটিউবার, যারা টক শো করেন, ভালো ভালো কথা বলেন, তারা মানুষের ওপিনিয়ন ইনফ্লুয়েন্স করতে পারেন। তো সেরকম করে করা যাবে। আপনি কেমন রাজনীতি চান ভবিষ্যতে, তার ভিত্তিতে হয়তো ভোট হবে। আমি মাঝে মাঝে বলি, ওই যে ফ্রান্সে 4 নম্বর পার্টি একটাবার হয়ে গেল ভোটের সময়। 91 সালে কেউ ভাবেই নাই যে বিএনপি জিততে পারে, তারা জিতে গেল। কি অঘটন যে দেশে হতে পারে পারে না তা তো আপনি জানেন না, কিন্তু এটাকে আমি অঘটন বলি না, আমি বরঞ্চ বলি আকাঙ্ক্ষার কথা। যা আপনারা আলোচনা করছেন, মানুষ আলোচনা করছেন, সেইটা জেনুইন। আমি একটা ভালো জীবন চাই রাষ্ট্রের কাছে, সরকারের কাছে। আমি এরকম একটা জীবন চাই, ওই কবি শামসুর রহমানের মতো বলেন, যেখানে সহজে ফুলের কাছে পারবো যেতে। মানে এরকম একটা বাগান চাই, যে এই বাগানে ঘাসের উপর শুয়ে পায়ের উপর পা দিয়ে দিব্যি অকারণ পা দুটো নাড়বো বাজে বাজে করতে পারি ফুর্তিতে। মানে জীবনটা আমার কাছে ওরকম ফুর্তির মতো মনে হয়, সুখের মতো মনে হয়। এইটা সেই রকম জীবনের জন্য লড়াই করছি। আমি মনে করি এই লড়াইটা চলতে থাকবে, এই আকাঙ্ক্ষাটা আরো তীব্র করবার চেষ্টা করতে হবে, এবং সেই জন্য সাদেক আরো 10টা হোক, আমি তাই চাই। সেই জন্য আমি মনে করি আরো পার্টি হোক, সেটা ভালো। সেই পার্টিগুলো যদি রেজিস্ট্রেশন পায়, আবার যদি ভোট করে, তো 20 কোটি মানুষের রাষ্ট্র যেরকম, আপনি কানাডাকে অনেক বড় দেশ বলবেন, ওর জমি আমার চাইতে 20 গুণ, কত গুণ হবে, 30-40 গুণ হতে পারে, আমি এখন ভুলে যাচ্ছি, কিন্তু মানুষ তো আমার তুলনায় বেশি না। আমার দেশে ওই পরিবর্তনের জন্য আপনাকে নিশ্চয়ই ভার্টিক্যাল ডেভেলপমেন্ট চিন্তা করতে হবে। বিল্ডিং এর কথা বলছি না, পলিটিক্সেরও ভার্টিক্যাল ডেভেলপমেন্ট লাগবে। এটার পরে বিস্তারিত এখন বলতে পারবো না। ধন্যবাদ দিচ্ছি সাদেককে, কারণ আমি মনে করি, আমি বিশ্বাস করি, যত বেশি এই ডিসকোর্স চলবে, যত বেশি পরস্পরের মধ্যে দেয়া নেয়া চলবে, ভাবের চিন্তার আদান প্রদান হবে, তত সমৃদ্ধ হবে। এবং এটা যারা সিদ্ধান্ত নিতে পারেন তাদের উপরে চাপ প্রয়োগ করবে, তারা আপনাদের কথা মানতে বাধ্য হবেন। ভালো থাকবেন সবাই।